আচ্ছা, কি হয়েছিল বলো তো আমায়, রাহুল? আমরা কথা বলতে বলতে আসছিলাম, আমি পিছনে আর দিয়া নিতুর সামনে। হঠাৎ করে দিয়া চিৎকার দিল, আর আমি সামনে তাকে দেখতে পেলাম নিতু সিঁড়ি থেকে পড়ে গেছে। বুঝতে পারছি। আচ্ছা, রুমে গিয়ে রেস্ট নিয়ে আর একটা ব্যথার মেডিসিন খেয়ে নিস। আচ্ছা ভাবি। রাতের বেলা নিতুর জ্ঞান ফিরে। সবাই নিতুর সাথে কথা বলছিল, আর রাহুল আড়াল থেকে দাঁড়িয়ে নিতুকে দেখছিল। সবাই রুম থেকে বের হয়ে যাওয়ার পর রাহুল গিয়ে নিতুর পাশে বসে আর বলে, কেমন লাগছে এখন তোর নিতু? ভালো ভাইয়া। বেশি ব্যথা করছে কি? অল্প একটু করছে ভাইয়া। আচ্ছা ভাইয়া, সবাই তোকে বকাবকি করছে তাই না? কই না তো। আচ্ছা তুই রেস্ট নে, আমি গেলাম। আচ্ছা ভাইয়া। রাহুল নিতুর রুম থেকে বের হয়ে আসে। দিনে দিনে কিছুদিন চলে যায়। নিপুণের শরীরের অবস্থা ভালো না, তাই নিপুণের সাথে নিতুকে পাঠিয়ে দেওয়া হয় নিপুণের বাড়িতে। রাহুল তার রুমে বসে মোবাইলে গেম খেলছিল। তখনই দিয়া রাহুলের রুমে আসে আর বলে, কি করছিস তুই? গেম খেলছে। কোনটা খেলছিস? কল অফ ডিউটি। ও, ভালোই হলো। কেন? আমি ফোনের স্ক্রিনে তাকিয়ে বললাম, আমি গেম খেলার সময় ফোনের স্ক্রিন থেকে চোখ সরাই না। বুঝতে পারবি একটু পরে। কে বুঝবো? আজকে কি স্পেশাল কোনো কিছু আছে? অনেক স্পেশাল খাবার আছে। তাহলে তো ভালোই। কিছু সময় পর রাহুল তার রুমের মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর সামনে দাঁড়িয়ে আছে রাহুলের মা বাবা, বড় ভাই আর দিয়া। দিয়া রাহুলের পাশে দাঁড়িয়ে ছিল। তখন দিয়া রাহুলের কলার চেপে ধরে কানে কানে বলে, কি রে, কেমন লাগছে তোর এখন? বলছিলাম না স্পেশাল খাবার আছে? ওই দেখ, স্পেশাল খাবার দিয়ে দিলাম তোকে। তোকে নিজের বোন মনে করতাম, আর তুই কি করলি এটা? আঙ্কেল আন্টি, ভাইয়া দেখেছো রাহুল কি বলছে? আমি এখন এই মুখ নিয়ে কোথায় যাব? রাহুলের মা গিয়ে দিয়াকে বুকের সাথে জড়িয়ে ধরে শান্ত করতে লাগলেন। তখন রাহুল বলে, মা, বাবা, ভাইয়া, বিশেষ করো, আমি ওর সাথে এমন কিছু করিনি। আমি তো টিয়াকে নিজে বোন বলে মনে করি, তাহলে আমি এমনটা করতে যাবো কেন? তোর মতো কুলাঙ্গা ছেলে জন্ম দেওয়া আমার সবচেয়ে বড় ভুল ছিল, যার মাসুল আমি তোর জন্মের পর থেকে পেয়ে আসছি আর পেয়েও যাব। মা, আর কোনো কথা বলবি না। তুই এখনই আমার বাসা থেকে বের হয়ে যা। তোর মতো ছেলের আমাদের কোনো দরকার নেই। আজকে থেকে আমি তোকে ত্যায্যপুত্র করলাম। আজকের পর থেকে আমার একমাত্র ছেলে হলো আরিফ। আরিফ ছাড়া কোনো ছেলে আমার নেই। বাবা, আমার একটা কথা তোমরা শোনো, তারপর না হয় আমার যা বলার বলো। শুনতে পাসনি বাবা কি বলছে? এখনই বাসা থেকে বের হয়ে যাও। মাটি থেকে কোনো রকমে উঠে আমি পায়ের কাছে গিয়ে মায়ের পা জড়িয়ে ধরলাম। মা, তুমি বিশ্বাস করো, আমি এমন একটা কাজ করব? আমি এতদিন তোমাদের সাথেই ছিলাম, তোমাদের আদর্শে বড় হয়েছে। মা, বিশ্বাস করো, আমি এমন কাজ করি না। আরিফ, এই ধর্ষণকারীকে আমার পা থেকে নিয়ে যা। আমার ঘরে আমার ছোট্ট আরেকটি মেয়ে আছে, বলা তো যায় না এমন ধর্ষণকারী কখনো কি করতে পারে। মা একদিন ঠিকই বুঝবে, কিন্তু সেদিন আফসোস করবে তোমরা। কিন্তু তোমরা এটা মনে রেখো, তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই। দিয়া সৃষ্টিকর্তা নামে কেউ একজন উপরে আছেন। সবাইকে মিথ্যে বললেও তাকে কেউ মিথ্যা বলতে পারে না। যে যার যার পাপের শাস্তি পৃথিবীতে পাবে, এটাই কিন্তু বিধির বিধান। আরিফ, নিয়ে যা এই কুলাঙ্গারকে। রাহুলের মায়ের কথা শুনে রাহুলের বড় ভাই রাহুলকে টেনে হিচড়ে বাসা থেকে বের করে গেটের বাইরে বের করে দিল। রাহুল তার ভাইয়ের পা জড়িয়ে ধরেছিল, কিন্তু আরিফ রাহুলকে লাথি দিয়ে ফেলে বলে, এই বাড়ির ধারে কাছেও যেন তোকে আমি না দেখি। রাহুল মাথা নিচু করে কান্না করছে। রাহুলের হাত পা ফেটে মাথা থেকে রক্ত পড়ছে। রাহুল কি করবে বুঝতে পারছে না। কোনো উপায় না পেয়ে রাহুল একটা ব্রিজের সামনে এসে দাঁড়ায়, আর আকাশের অন্ধকারাচ্ছন্ন তারাদের দিকে তাকিয়ে আছে। হায় রে জীবন, নিজের মা বাবা আমায় বিশ্বাস করে না, নিজের বড় ভাইও আমায় দূরে ঠেলে দিল। আমাকে চলে যেতে হবে নিশ্চয় তোমার মানুষ ও পৃথিবী ছেড়ে, যেখানে এরকম কিছু থাকবে না। আমায় ছাড়া যদি সবাই ভালো থাকে, তাহলে থাকুক না, আমি কেন তাদের অসুবিধার কারণ হব? 7 বছর পর এবার চলুন আমরা ঘুরে এসে রাহুলের বাড়ি থেকে। রাহুলের বাবা মা, নিতু, ভাই ভাবির সামনে কেউ একজন বসে আছে, আর চারপাশে দেখাচ্ছে। তখন লোকটা বলে,
আচ্ছা, বাসার সবার সাথে কথা হলো, সবাই এখানে বসে আছো, কিন্তু রাহুল কই? রাহুলকে ডেকে আনো তোমরা। রাহুল সহ তোমাদের কিছু বলার আছে আমার, আর সবার জন্য সারপ্রাইজ আছে। মামা, ভাইয়া তো নেই, তাহলে ভাইয়া আসবে কি করে? নেই মানে? কোথায় গিয়েছে রাহুল? বাসায় না থাকলে কল দিয়ে বলো বাসায় আসতে, আমি এসেছি দেশে। কি করে কল দিব মামা? কল দিলে ফোনের রিং বেজে যাবে, কিন্তু কেউ রিসিভ করবে না। ফোন রিসিভ করে কথা বলার মানুষটাই যে ফোন রেখে দূর দেশে চলে গেছে। কি বলছো কি বৌমা? আপুদুল্লাহ ভাই, বৌমা কি বলছে এসব? সবাই নিশ্চুপ হয়ে আছে, কোনো কথা বলছে না। তখন কামাল খান বলেন, কি হলো, কিছু বলছো না যে? সবাই চুপ কেন? মামা, আসলে রাহুল আর আমাদের মাঝে বেঁচে নেই। রাহুল মারা গেছে আজকে 7 বছর হলো। মারা গেছে মানে? আমায় তো কিছু বলনি তোমরা। নিপুণ, কি হয়েছিল রাহুলের? আসলে মামা, আমি তখন আমার বাবার বাসায় ছিলাম। তারপর ফোন পেয়ে এখানে আসি। আর এখানে এসে জানতে পারি হঠাৎ একদিন পুলিশ একটি অর্ধগলিত লাশ নিয়ে বাড়িতে আসে আর বলে লাশের পাশের সাথে মানিব্যাগ থেকে একটা আইডি কার্ড পেয়েছে যার নাম রাহুল। একদিক দিয়ে ভালোই হয়েছে রাহুল মারা গেছে, না হলে আরও কষ্ট পেয়ে মরতে হতো। কষ্ট পেয়ে মরতে হতো মানে? ছেলেটা আর জীবনে যে অবহেলা পেয়েছে, বেঁচে থাকলে হয়তো আরও অবহেলা কষ্ট পেতে হতো। মামা, বড় আপুর মৃত্যুর জন্য সবাই রাহুলকে অপমান করত। আমার শাশুড়ি তো তার ছেলেকে অপয়া, মুখ পোড়া আরও কত কিছু বলে অপমান করত। আর আমার স্বামী তো উঠতে বসতে রাহুলকে মারধর করত। আমি এদের না দেখলে বিশ্বাস করতে পারতাম না একজন বাবা, মা, ভাই কতটা অমানুষ হতে পারে। নিপার মৃত্যু হয়েছে মানে? আপু, দুলাভাই, তোমরা নিপার লাশ পেয়েছো কি কখনো? মেয়ের লাশ পাবো কি করে বল? মেয়ের লাশটা যে নদীর স্রোতের সাথে ভেসে গেছে। ওই দিন যদি ওই পোড়ামুখো ছেলেটার সাথে না যেত, তাহলে হয়তো আমার বড় মেয়েটাকে হারাতে হতো না। আচ্ছা, নিপা, নিপা, ভেতরে আয় তোরা। কামাল খানের মুখে নিপা নাম শুনে সবাই বেশ অবাক হয়ে যায়। সবাই কামাল খানের দিকে এবং সদর দরজার দিকে তাকাচ্ছে। কিছু সময় পর সবাই দেখতে পায় নিপা চোখের জল মুছতে মুছতে তার মামিও কয়েকজন ভেতরে প্রবেশ করে। নিপা চোখের জল মুছে তার মামার সামনে এসে দাঁড়ায়। তখন রাহুলের মা বলেন, ভাই, এ তো আমাদের নিপা। হ্যাঁ, আমাদের নিপা। আরে, তুই বেঁচে আছিস? কথাটা বলে রাহুলের মা বাবা তখন নিপার সামনে এসে নিপাকে জড়িয়ে ধরবে। তখন নিপা তাদের হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলে, কে আপনি? আমি আপনাদের চিনি না। মামা, চলো এখান থেকে। মা, তুই কি বলছিস এসব? আমরা তোর বাবা মা, আমাদের চিনতে পারছিস না তুই? কোনো খুনিদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি এসেছিলাম আমার ভাইয়ের সাথে দেখা করার জন্য, কিন্তু আমার ভাই যখন এখানে নেই, তখন এখানে থেকে আমার কোনো লাভ নেই। আপু, কি বলিস এসব? এটা তো তোর বাড়ি, বাড়ি ছেড়ে কোথায় যাবি তুই? তোমাদের মতো খুনিদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই বাড়ি আমার না। যেই বাড়িতে তোমাদের মতো খুনিরা বাস করে, সেই বাড়ি কখনো আমার হতে পারে না। নিপা, শান্ত হ তুই মা। মামা, এরা তিনজন মিলে আমার ভাইটাকে মেরে ফেলেছে। আমি কি করে শান্ত হব তুমি বলতে পারো মামা? যে ভাইয়ের কারণে আমি এখনো এই পৃথিবীতে বেঁচে আছি, আজ সেই ভাই এই পৃথিবীতে বেঁচে নেই। আমি সবাইকে বলেছিলাম রাহুলের কথাগুলো শোনার জন্য, কিন্তু রাহুলের কথাগুলো শুনেনি। উল্টো রাহুলকে অপমান করতো এরা। ছেলেটাকে বিনা দোষে ছোটবেলা থেকে অবহেলা অপমান করে এসেছে সবাই। একটা বাইরের মেয়ের কথা শুনে রাহুলকে আঘাত করে রক্তাক্ত অবস্থায় বাসা থেকে বের করে দিয়েছে এরা। তুমি কে? আপু, আমি আপনার ছোট ভাই আরিফের স্ত্রী। সত্যি, একজন মা যে এত পাষাণ হতে পারে সেটা আমি তোমায় না দেখলে বুঝতেই পারতাম না। যেই ছেলেটাকে 10 মাস 10 দিন নিজের শরীরে বহন করলে, সেই ছেলের সাথে অমানুষের মতো ব্যবহার করলে তুমি। ছি মা, ছি। রাহুলের মা বাবা মাথা নিচু করে বসে আছেন, কোনো কথা বলছেন না। নিপা আবার বলে ওঠে, মামা, তুমি এখানে থাকবে এখনো? আমি গেলাম, তুমি আসো। মা, তুই আমাদের ছেড়ে যাস না। তোকে এতদিন পর ফিরে পেয়েছি, তোকে আর হারাতে দিব না। আমাকে এখানে রাখতে হলে
আমার ভাইকে ফিরে আনতে হবে আপনার। পারবেন আনতে আপনি? জানি পারবেন না, তাই আমাকে আটকে রাখার কোনো বৃথা চেষ্টা করবেন না আপনি। আসছি আমি। নিপা বের হয়ে চলে যায় বাসা থেকে। রাহুলের মা বসে পড়েন মাটিতে আর কান্না করতে থাকেন। কিছু সময় পর কামাল খান সবাইকে নিয়ে বাসায় ফিরে আসেন। রাতের বেলা নিপা ব্যালকনিতে রাহুলের ছোটবেলার ছবির দিকে তাকিয়ে আছে আর বলছে, আমাকে একা করে চলে গেলি ভাই। রাহুল, তুই না ছোটবেলায় আমায় বলতি? আপু, তুই তোর হাতের মুঠে আমার একটা আঙুল ধরে আমায় পৃথিবী ঘুরিয়ে দেখাবে? ভাই, তুই আমায় একা করে চলে গেলি পৃথিবী ছেড়ে। আমি তোর জন্য কিছুই করতে পারিনি রে বোন বোন হয়ে, কিন্তু তুই ছোট ভাই হয়ে আমার জন্য অনেক কিছু করেছিস। ভাই, আয় না তুই ফিরে। আমি যে তোকে খুব মিস করতেছি রে ভাই। এদিকে রিমি তার বান্ধবী জয়কে বলছে, কি ব্যাপার, কয়েকদিন যাবত ওই ছেলেটাকে কলেজে দেখতে পাচ্ছি না কেন? কার কথা বলছিস? আরে ওই যে একটা ছেলে খাবার ডেলিভারি দিয়ে যায় আমাদের বাসায় এসে। হঠাৎ করে ছেলেটার খোঁজ করছিস কেন? প্রয়োজন তো আছেই। এদিকে রবিন ঘুম থেকে উঠে বলছে, রাজ, এই রাজ, আর কত ঘুমাবি? উঠে বার। হ্যাঁ, বল। উঠ তাড়াতাড়ি, 9:30 বাজে। আজকে স্যার বলেছিল 10টার আগে অফিসে গিয়ে তার সাথে কাজে যাওয়ার আগে দেখা করার জন্য। হ্যাঁ, উঠছে। ওই শালা বুইডারে যদি পাইতাম তাহলে। হয়েছে, আর কথা কইতে হইব না মনু। আচ্ছা মনু, আমি এখন যাইতেছি। রাজ ফ্রেশ হয়ে এসে দুজন নাস্তা করে বের হয়ে যায় অফিসের উদ্দেশ্যে। রাজ তার রবিন অফিসে এসে স্যারের সাথে দেখা করে রাজ ফ্রেশ হয়ে এসে দুইজনে নাস্তা করে বের হয়ে যায় অফিসের উদ্দেশ্যে। রাজ আর রবিন অফিসে এসে স্যারের সাথে দেখা করে দুজনেই বসে থাকে অর্ডার আসার জন্য। তখন রবিন বলে, কয়েকদিন ধরে আমাদের কলেজে যাওয়া হচ্ছে না, আর কয়েকদিন পরে কলেজের দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা। কি করব কিছু বুঝতে পারছি না। চিন্তা করিস না, কালকে যাব। যত তাড়াতাড়ি সম্ভব নোট সংগ্রহ করে পড়া শুরু করে দিতে হবে রে। হ্যাঁ রে বন্টু। ঢং করবি না শালা। আচ্ছা, আমার ভুল হয়েছে। আচ্ছা, তোকে দেখছি ওই সবুজবাগের রাস্তার ধারে 3তলা বাসায় ডেলিভারি দিতে দেখা যায়। কাহিনী কি বলতো? বন্ধু, কি আর গমু? বল, কি হয়েছে? ভাইয়ের বলিস না, এক বদমাইশ চেঁচে মেয়ের খাবার অর্ডার করে আর অফিসে ফোন দিয়ে বলে আমাকে খাবার ডেলিভারি করার জন্য। কেন? ভাই সে অনেক কথা রে। আজকে শুক্রবার, তেমন কাজ নেই, বল কি কাহিনী? মনে পড়ে তোর, 1 মাস আগে আমরা একটা রাস্তা দিয়ে আসছিলাম, তখন কয়েকটা মেয়ে বসেছিল আর আমাদের নিয়ে হাসাহাসি করে কথা বলছিল। তখন তুই আমি রেগে মেয়েদেরকে বিভিন্ন কথা বলি, তখন একটা মেয়ের সাথে ঝগড়া করে। হ্যাঁ মনে আছে তো। আচ্ছা, একটু ক্লিয়ার করে বলতো মামা আমায় সব কিছু। রাজ বলে, শুন তাহলে 1 মাস আগে। শুধু শুধু ঝামেলা করছেন কেন বলুন তো? বন্ধু, তোকে একটা কথা বলা হয়নি রে। কেন? বলতে বলেছি তোদের। রবিন চল তো, রবিন চল তো, এখানে থেকে কোনো লাভ নেই। এই, আমার কথার উত্তর না দিয়ে এখান থেকে তোরা যেতে পারবি না একদম। ঝামেলা কি আমি করছি? রবিন চল তো, এই বেয়াদব বদমাইশ যে মেয়ের সাথে কথা বলে লাভ নেই। এই এই, দূর যা। রাজ আর রবিন সেখান থেকে চলে আসে। পরের দিন সকালে রাজ কলেজ থেকে ফিরে কাজে লেগে যায়। তখন একটা খাবারের অর্ডার আসে। রাজ খাবারের অর্ডারটা নিয়ে চলে যায় ডেলিভারি দিতে। রাজ একটা বাসার সামনে এসে বেল দিল। কিছু সময় পর কেউ একজন দরজা খুলে দিল। রাজ তার ব্যাগ থেকে খাবার বের করতে করতে বলল, স্যার, এই নেন আপনার অর্ডার করা খাবার। চোখে কি মাথা খেয়েছেন নাকি? বদমাইশ আছে, সরি, কিন্তু এখানে তো আমার শেখদের নাম লেখা। উনি আমার বাবা। আচ্ছা, খাবারগুলো দে। এই নেন। কিছু সময় পর রাজ টাকা নিয়ে সেখান থেকে চলে আসে। পরের দিন সকালে রাজকে তার অফিস থেকে কল দিয়ে বলে তাকে একটা অর্ডার দেওয়া হয়েছে এবং মোবাইল নাম্বার ও ঠিকানা বলে দেওয়া হয়। রাজ খাবার পিক করে অফিস থেকে দেওয়া ঠিকানায় চলে যায়। রাজ সেখানে গিয়ে দেখতে পায় একটা নির্জন রাস্তায় কেউ নেই। রাজ তখন ফোন বের করে ওই মোবাইল নাম্বারে কল দিল। হ্যালো। কে বলছেন? হ্যালো ম্যাম, আপনার একটা খাবারের অর্ডার ছিল। আমি খাবার নিয়ে আপনার দেওয়া ঠিকানা চলে এসেছি।
ও, আমি তো ওই জায়গা থেকে চলে এসেছি। আচ্ছা, আপনি এক কাজ করুন, আমি হাতিমবাগপুর পয়েন্টে আছি, আপনি এইখানে চলে আসুন। আচ্ছা। কিছু সময় পর রাজ হাতিমবাগ পয়েন্টে গিয়ে ওই নাম্বারে কল দিল। কল দেওয়ার কিছু সময় পর একজন মেয়ে আসে খাবার নেওয়ার জন্য। রাজ মেয়েটার হাতে খাবার দিয়ে বলে, ম্যাম, এই নিন আপনার খাবার। ম্যাম, বিলটা। এ কি, আমি কি ঠান্ডা খাবার খাবো নাকি? ম্যাম, আমি গরম গরম খাবার নিয়ে বের হয়েছিলাম, কিন্তু সবুজবাগ থেকে এখানে আসতে আসতে খাবার ঠান্ডা হয়ে গেছে। আপনার বিল হয়েছে 560 টাকা। 560 টাকা মানে? আমার ফোন বের করে ম্যামকে দেখিয়ে বললাম, এই দেখুন ম্যাম, খাবারের দাম 480 টাকা আর ডেলিভারি চার্জ 80 টাকা। একে তো ঠান্ডা খাবার নিয়ে এসেছিস, তোর বলছিস 560 টাকা? আমি 500 টাকা দিচ্ছি, এগুলো নিয়ে যা। ম্যাম, আমি তো আপনার থেকে বেশি টাকা নিচ্ছি না। আমার ফোনের অ্যাপে যা এসছে আমি সেটাই নিচ্ছি আপনার থেকে। কোনো কথা বলবি না, তাহলে আমি এক্ষুনি তোর অফিসে কল দিব আর তোর প্রোফাইলে রেটিংও কম দিব। এনে 500 টাকা। জয় কথাটা বলে চলে যায়, কিন্তু রাজ জয়কে অনেকবার ডেকেছিল, কিন্তু জয় দাঁড়ায়নি। জয় গাড়ি করে চলে যায়। রাজ কোনো উপায় না পেয়ে ওই জায়গা থেকে কাজ শেষ করে বাসা চলে যায়। এভাবে 20 দিন রিমি আর জয় রাহুলকে খাবার নিয়ে ঘুরিয়েছিল। রাহুল একবার চিন্তা করছিল, কিন্তু বাস্তবতার কথা চিন্তা করে আর চাকরি ছাড়তে পারেনি। বর্তমান ওই থেকে চলেছে বন্ধু, আমাদের বাড়িতে যাওয়া আসা। বন্ধু, তোকে একটা কথা বলা হয়নি রে। কি কথা? ওই মেয়ে কিন্তু আমাদের সাথে পড়ে, আমার কলেজে এবং একই ডিপার্টমেন্টে। কি? হ্যাঁ রে, আমি সেদিন কিছু কাজে কলেজে গিয়েছিলাম, তখন দেখেছি তাহলে আমি শেষ বন্ধু। ওই মেয়ের বাবা হলো আমাদের এখানকার কাউন্সিলর। আর কোনো কি কিছু বাকি আছে? না, আজকের জন্য সংবাদ এতটুকুই। আচ্ছা, পরে কথা হবে। অর্ডার চলে এসছে। বাই। রাত চলে যায় রাজের কাজে, আর রবিন চলে যায় রবিনের কাজে। পরের দিন সকালে রাজ আর রবিন কলেজে চলে যায়। রাজ রবিন তার বন্ধুদের সাথে কথা বলছিল, তখন রিমি সামনে এসে বলে, ওই পান্ডা, আমাদের জন্য খাবার নিয়ে আয়। কেউ কোনো কথা বলল না। তখন রিমি আবার বলে ওঠে, কি রে, কি বললাম শুনতে পাসনি? কালকে বলছেন আপনি? তোর পাশের পান্ডাকে। ওর নাম পান্ডা না, ওর নাম হলো রাজ। তো যাই হোক, কি রে শুনতে পাসনি কি বললাম? এই, তোরা চল। রবিন, তুইও চল, ক্লাসের সময় হয়ে গেছে। রাজ উঠে কয়েক পা সামনে এগুতেই রিমি রাজের কলার চেপে ধরে বলে, তুই আমার কথা অমান্য করার সাহস পেলি কোথা থেকে? তুই জানিস আমি কার মেয়ে? মানুষের কাজেই তার পরিচয়, তাই আমি কারো পরিচয় সম্পর্কে জানতে ইচ্ছুক নই। আসি। আই, চল তোরা। বাবা, সেটার কথা ছুরি কি? এক কথা এতদিনের কথার সকল কিছুর উত্তর দিয়ে গেল। দাঁড়া, ক্লাস শেষ করে বের হোক, তারপর বুঝাবো ওকে। রাজ আর রবিন সকল ক্লাস শেষ করে বের হয়ে যখন মাঠ দিয়ে হাঁটছিল, তখন রিমি রাজের সামনে এসে দাঁড়ায়। রাজ রিমিকে কথা পাশ কাটিয়ে চলে যায়। তখন রিমি ইচ্ছে করে রাজের গায়ের সাথে ধাক্কা খায় আর মা গো বলে মাটিতে পড়ে যায়। তখন রাজ কিছুটা রেগে বলে, আচ্ছা, আপনি আমায় অযথা হয়রানি করছেন কেন বলুন তো? ছোট লোকের বাচ্চা, তোর তোর সাহস কম না? তুই আমায় রাগ দেখাচ্ছিস? রাজ থাপ্পড়টা খেয়ে মাথা নিচু করে নিল। তখন রিমি আবার বলে ওঠে, তুই আমার সম্পর্কে না জেনে আমার সাথে বেয়াদবি করছিস? ওই দিন আমাকে বাজে কথা বলেছিস। জানিস আমি চাইলে তোকে এই কলেজ আর শহর ছাড়া করতে পারি। মেয়েটার মুখে কলেজে শহর ছাড়ার কথা শুনে কিছুটা ভয় হলো। তখন বললাম, ম্যাম, ওই দিনের কাজের জন্য আমি আমার ভুল স্বীকার করছি। তবু আমি এই কলেজ ছাড়া করবেন না। আমাকে যে নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে। ভবিষ্যতে আমি আর আপনার সাথে কখনো কোনো বেয়াদবি করবো না ম্যাম। আপনি আমায় দয়া করুন। যা, ক্ষমা করে দিলাম এবারের মতো তোকে। রাজা রবিন কলেজ থেকে বের হয়ে আসে। রাজা রবিন বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে কাজের উদ্দেশ্যে বের হয়। রাজ তার ফোনে আসা অর্ডারগুলো রিসিভ করে খাবার ডেলিভারি দেওয়া শুরু করলো। রাত যখন ঘড়ির কাঁটায় 10টা, তখন রাজের ডিউটি শেষ। রাজ একটা দোকানে ঢুকে হাত ধুয়ে খাবার অর্ডার করে খাবারের অপেক্ষা করতে থাকে। কিছু সময় পর খাবার আসলে রাজ যখন খাওয়া শুরু করবে, তখনই রাজের ফোন বেজে ওঠে। রাজ খাবার মুখে না তুলেই ফোন হাতে নিয়ে দেখতে পায় তার অফিস থেকে কল। রাজ ফোন রিসিভ করে বলে, হ্যালো। ওপাশ থেকে কি বলছে কিছু শোনা যাচ্ছে না।
রাজ একবার খাবারের দিকে তাকিয়ে বলে, স্যার, আমি মাত্র খাবার খেতে বসেছি। আমি খাবারটা খেয়ে যাচ্ছি অর্ডার নিয়ে। রাজ ফোনটা রেখে খাবারের দিকে একবার তাকাচ্ছে, আরেকবার ফোনের দিকে। রাজ খাবার রেখে হাত ধুয়ে বিল দিয়ে বের হয়ে যায়। রাজ বের হওয়ার আগে দোকানিকে বলে, মামা, এই খাবারটা কোনো অসহায়কে দিয়ে দেবেন। রাজ বের হয়ে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে চলে যায় ডেলিভারি করার জন্য। রাজ ডেলিভারি সম্পন্ন করে বাসায় ফিরতে ফিরতে প্রায় রাত 12টা বেজে যায়। রাজ বাসায় প্রবেশ করতে রবিন বলে, কি রে, এত দেরি হলো যে? আরে বলিস না, হঠাৎ করে অফিস থেকে কল দিয়ে বলে খাবার নিয়ে যাওয়ার জন্য। খাওয়া দাওয়া করছিস? তুই করেছিস? রবিন কোনো কথা না বলে চলে যায়। সেখান থেকে রাজ বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হতেই দেখতে পায় রবিন খাবার হাতে দাঁড়িয়ে আছে। তখন রাজ বলে, খাবার খাসনি তুই এখনো? কথা না বলে খেয়ে নে। আমি তোকে ভালো করে চিনি, সো আমার সাথে মিথ্যা বলে লাভ নেই। আচ্ছা বাদ দে, আমি খাইয়ে দিচ্ছি। রবিন কথাটা বলে রাজকে বিছানায় বসিয়ে খাবার খাইয়ে দিতে লাগলো। রাজ খাবার খাচ্ছে আর কান্না করছে। তখন রবিন বলে, কান্না করছিস কেন? তুই না থাকলে আমার কি হতো বল? সত্যি আমি তোকে বন্ধু হিসেবে পেয়েছি। পাম দিস না তুই আমায়। শালা, তোকে খাইয়ে দিচ্ছি। এখন আর কিছুদিন পরে তুই যখন বিয়ে করবি তখন তোর স্ত্রী হাতের রান্না খাওয়াতে হবে কিন্তু। চিন্তা করিস না, তোর বউ তো আমার বউ, আর আমার বউ তোর ভাবি। শালা, আগের মতো শেয়ানা রয়ে গেলি তুই। দুই বন্ধু আর কিছু সময় কথা বলে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রবিন কিছু কাজে তার পরিবারের সাথে দেখা করার জন্য তার বাড়ি চলে যায়, আর রাজ দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। রাজ একবার রাস্তার দিকে আর একবার আকাশের দিকে তাকিয়ে বলছে, ধুর, ছাতাটা নিয়ে আসলাম। এই বৃষ্টি মৌসুমে কখন যে বৃষ্টি কোন দিক থেকে আসে আক্রমণ করবে বলা যায় না। ইস, এখন যদি শীতকাল হতো তাহলে কত না ভালো হতো। ইউ ওয়াক। এটা কি করলি তুই? প্রতিশোধ নিয়েছে। কিসের? দেখতে পাচ্ছেন না কিসের প্রতিশোধ নিয়েছে? বুঝতে পারছে না কিছু। বলছে, শুনুন তাহলে। রাত যখন রাস্তার পাশে দাঁড়িয়েছিল গাড়ির জন্য, তখন রিমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। রিমি রাজকে দাঁড়িয়ে থাকতে দেখে ইচ্ছে করে রাস্তার পাশে জমে থাকা পানিতে চাকা নামিয়ে রাজের শরীরে কাদা ছিটিয়ে দিল। রাজও পাশে পড়ে থাকা ইটের টুকরো তুলে রিমির গাড়িতে ছড়ে মারে আর গাড়ির পিছনের গ্লাস ভেঙে যায়। রাজ বলছে, বেশি কথা বললে কিন্তু এই কাদামাখা শরীরটা জড়িয়ে ধরবো। দূরে যা। দুইজনের যখন ঝগড়া চলছিল তখন রাহুল আর রিমি কয়েকজন লোকের চিৎকার শুনতে পায়। রাজ ও রিমি লোকদের দিকে তাকিয়ে কিছু বুঝতে পারে না। তখন রাজ আর রিমি রাস্তার দিকে তাকায়। তখন রাজ রিমিকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড় দিল। রিমি নিজেকে সামলে নিয়ে রাজের দিকে ফিরে কিছু বলতে যাবে, তখনই রিমি দেখতে পায় রাজ রাস্তার মাঝ দিয়ে দৌড়াচ্ছে আর উল্টো দিক থেকে গাড়ি আসছে। গাড়ি যখন রাজের খুব কাছাকাছি তখন রিমি কানে হাত দিয়ে চোখ বন্ধ করে নেয়। কিছু সময় পর রিমি চোখ খুলে সামনে তাকিয়ে দেখতে পায় রাস্তায় অনেক লোক জড়ো হয়ে আছে। রিমিও সেখানে গিয়ে দেখতে পায়। সেখানে গিয়ে ভিড় ঠেলে ভেতরে যেতেই দেখতে পেলাম রাজ একটা বাচ্চা ছেলের সাথে কথা বলছে। কিছু সময় পর বাচ্চাটার মা এসে রাজকে ধন্যবাদ দিয়ে বাচ্চাটাকে নিয়ে যায়। রাজ আমাকে দেখতে পেয়ে আমার সামনে এসে বলে, সরি আপনাকে তখন আমার কাদামাক্ত হাত দিয়ে ধাক্কা দেওয়ার জন্য। আসলে বাচ্চারা তখন রাস্তা চলে এসেছিল, যার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি তেমন কিছু মনে করিনি। রিমি দেখতে পায় রাজের হাত এবং মাথা ফেটে গেছে। তখন রিমি বলে, তোমার তো রক্ত পড়ছে, তুমি হসপিটালে চলো। আরে তেমন কিছু হয়নি, এগুলো তো সামান্য। আগে কত বাদ দিন, আসি আমি, আর আপনিও ফ্রেশ হয়ে নেবেন। আরে আজব মানুষ তো, বলছি না রক্ত পড়ছে, তাহলে এত কথা কেন বলছো? চলো তো আমার সাথে, চলো। আরে কোনো কথা নয়। কিন্তু আমার শরীরে তো ময়লা, আপনার গাড়ি তাহলে ময়লা হয়ে যাবে। আমার কাছে একজন মানুষের জীবনের মূল্য অনেক বেশি, গাড়ির মূল্য না। ওঠো গাড়িতে। রাজ আর কোনো কথা বলল না। রিমি রাজকে গাড়িতে বসিয়ে গাড়ি চালানো শুরু করলো। হাসপাতালে এসে রাজের হাত এবং মাথায় ব্যান্ডেজ করিয়ে রাজকে নিয়ে বের হয়। তখন রাজ বলে, আপনার তো আমার জন্য অনেক টাকা খরচ হয়ে গেল। আমি আপনাকে মানা করলাম, আপনি শুধু শুধু এত। তো কি হয়েছে? আমি আপনার গাড়ির গ্লাস ভেঙে ফেললাম, তারপর আপনি আমায় চিকিৎসা করালেন। ভুল তো তোমার একা ছিল না,
ভুল আমারও ছিল। চলো তোমার বাসায় নামিয়ে দিই। না, লাগবে না, আমি যেতে পারবো একা একা। আচ্ছা, তোমার ঘাড়ের সব কটা রক কি বাঁকা? সবসময় এত না না কেন করো? রক বাঁকা হতে যাবে কেন? আপনি যে আমার মতো একজন গরিবের জন্য এত কিছু করলেন, এটি তো অনেক আমার কাছে। এত না না করে কেন বলতে পারো? আমাকে কাছে যেতে হবে, তাই মানা করেছি আপনাকে। আমাকে সামনে মোড়ে নামিয়ে দিন আপনি। এই অবস্থায় কাজে যাবে তুমি? কাজ করলে টাকা পাই, আর সে টাকা দিয়ে নিজের পেট চালাই। কাছে না গেলে কে এমনি এমনি টাকা দেবে শুনি? তুমি বাসায় যাও, আজকে কাজ করতে হবে না। কাজ না করলে বেতন পাবো কোত্থেকে? ওয়েট, দাঁড়াও। হ্যালো বাবা। রিমি তার বাবার সাথে কথা বলে ফোন রাখার কিছুক্ষণ পর রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন রিসিভ করে বলে, হ্যালো, জি স্যার। কি কাজে যাওয়া লাগবে তোমার এখন? না, কল দিয়ে আজকে যেতে মানা করলো। রাজ রিমির সাথে রিমির গাড়ি করে বাসায় ফিরে আসে। রাতের বেলা রাজ রবিনকে কল দিল। কি রে, কি করছিস? বসে আছি। তুই? আমি ওরে। রাজ শোন, আমাকে না 1 সপ্তাহ বাড়িতে থাকতে হবে। বাড়িতে অনেক কাজ, আর আমি অফিসে থেকে ছুটি নিয়েছি। আমি বাসায় বসে সব কিছু দেখছি। আচ্ছা, আঙ্কেল আর আন্টি কেমন আছে? বাবা মা ভালো আছে। আচ্ছা, পরে কথা হবে। রাজ ফোন রাখতেই একটা আননোন নাম্বার থেকে রাজের ফোন আসে। রাজ কল রিসিভ করে বলে, হ্যালো, কে বলছেন? আমি বলছি। আমিটা আবার কেমন নাম? আমি রিমি বলছি। এই, আপনি আমার নাম্বার পেলেন কোত্থেকে? পেয়েছি রাস্তার পাশে একটা বিদ্যুতের খাম্বাতে। কেন কল দিয়েছেন? প্রেম করার জন্য। কি? এত কথা বলিস কেন? মেডিসিন খেয়েছিস? না, খাইনি। কেন? পরে শেষ করে খেয়ে নেব। এখন রাত 12টা বাজে, এখনো খাবার খাসনি, পড়ছিস? এখন খাবো। আচ্ছা, খাবার খেয়ে নে তাহলে। রিমি কথাটা বলে ফোন রেখে দিল। রাজ খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে কেউ বলছে, বাহ, কি বলছিস তুই? ফোনের ওপাশ থেকে কি বলছে সেটা শোনা যাচ্ছে না। তখন জিপে বলে, বাহ, তাহলে তো ভালোই। এবার ওই রহিম চৌধুরীর পরিবারের সব কয়টাকে একসাথে যন্ত্রণা দিয়ে মারবো। এতদিন পারিনি, কিন্তু এখন শেষ করব। ছোটটাকেও তো অনেক আগেই ওর পরিবার থেকে সরিয়ে দিয়েছি, এবার ওদের পাল্লা। এবার আমার মাস্টার রানীকে ফিরিয়ে আনতে হবে। জিপি ফোনটা কেটে তার ফোনের সেভ করা নাম্বার কল দিল। কল রিসিভ হতেই জিপি বলে, রানীমা, এবার তোকে যে ফিরতে হবে, খেলা শুরু করতে হবে তোকে। রহিমের বড় মেয়ে ফিরে এসেছে, এবার বড় মেয়ের সাথে সব কয়টাকে কষ্ট দিয়ে মারতে হবে। ফোনের ওপাশ থেকে কে বলছে কিছু শোনা যাচ্ছে না। তখন জিপি বলছে, চিন্তা নেই, 2 মাস পরেই খেলা শুরু হবে। এবার তাহলে তুই তোর খেলা শুরু করে দে, আরিফের সাথে ওইখানেই বসে। জিপি ফোন রেখে হাসতে হাসতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাজ রেডি হয়ে কলেজের দিকে হাঁটা দিল। কিছু দূর আসতেই দেখতে পায় রিমি গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রাজ হেঁটে রিমির পাশ দিয়ে চলে যাচ্ছিল। তখনই রিমি রাজের সামনে গিয়ে বলে, গাড়িতে ওঠো। কেন? আমি হেঁটে যেতে পারবো। বললাম না গাড়িতে উঠতে। তাহলে এত কথা বলিস কেন তুই? আচ্ছা, আপনি এমন করছেন কেন বলুন তো? আমি আর কত দয়া করবেন বলুন? আমার মন বলেছে তাই করছি, উঠ বলছি। আচ্ছা, আমি গরিব বলি কি আপনি আমায় দয়া করছেন? কি বলি তুই? আরে ছাড়ুন, কি করছেন কি? তাহলে গাড়িতে গিয়ে বস এক্ষুনি। রাজার কোনো কথা না বলে গাড়িতে গিয়ে বসে। রিমি গাড়ি চালানো শুরু করে। কলেজের ভেতরে এসে গাড়ি থামতে রাজ গাড়ি থেকে নেমে তার বন্ধুদের সাথে গিয়ে কথা বলা শুরু করে। রিমি গাড়ি থেকে নেমে তার বান্ধবীদের কাছে চলে যায়। তখন জয়ী বলে, কিরে, আজকে রাজকে নিয়ে আসছিস যে? নিয়ে এলাম। কাহিনী কি বলতো? কাহিনী কিছুই না, নিয়ে রাস্তায় পেলাম, তাই সাথে করে নিয়ে এলাম। ও আচ্ছা। কিছু সময় পর সবাই ক্লাসে চলে যায়। ক্লাস শেষ করে রাজ তার বন্ধুদের সাথে কথা বলছিল। তখনই রাজ একটা মেয়ের চিৎকার শুনতে পায়। রাজসহ সবাই তাকিয়ে দেখতে পায় কয়েকজন ছেলে মিলে একটা মেয়েকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে। রাজ এটা দেখে কিছু সময় চুপ থেকে দাঁড়িয়ে ওইদিকে হাঁটা দিল। রাজের বন্ধুরা রাজকে নিষেধ করছিল, কিন্তু রাজ শোনেনি। রাজের পেছন পেছন রিমি, জয়ী ও তার বন্ধুরা আসে।
রাত ছেলেগুলোর সামনে গিয়ে বলে, কি সমস্যা ভাই, তোর মেয়েটাকে এভাবে নিয়ে যাচ্ছে কেন? সেটা তোকে কি বল? অবশ্যই একটা মেয়েকে জোর করে নিয়ে যাচ্ছেন আর মেয়েটা চিৎকার করছে। ও আমার গার্লফ্রেন্ড হয়,